সমকাল লাইভে সবাইকে স্বাগত। কিছুক্ষণ পরই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-20 ম্যাচটা খেলতে নামবে। আমরা এরই মধ্যে 2টা ম্যাচ হেরে এখন হয়টাস হওয়ার একটা শঙ্কার মধ্যে আছি। শ্রীকান্ত ভাই, আপনার কাছে জিজ্ঞেস করবো যে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে এবং বাংলাদেশ যেভাবে খেলছে, শেষ ম্যাচটাই আমাদের আসলে এই শঙ্কা, হয়টাস হারানোর শঙ্কা, সম্ভাবনা কতটুকু, সংখ্যা কতটুকু? দেখুন, সম্ভাবনা তো আছেই এবং সংখ্যা তো পুরোটাই। কেন সংখ্যা পুরোটাই? যখন আপনি টানা দুটো ম্যাচ আপনার মাঠে একটা ব্যাটিং প্যারাডাইজে, যদি স্পোর্টিং বলি, ব্যাটিং প্যারাডাইজ না বললাম, স্পোর্টিং উইকেটে আপনি হেরেছেন, তখন বুঝতে হবে যে আপনার যে কোনো সময় হোয়াইট ওয়াশ হতে পারে। মানে শেষ ম্যাচটা আপনি জিতবেন এই আশাটা সচরাচর থাকে না, কিন্তু আপনার দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো গতি থাকে না। বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা আছে, যে কোনো মূল্যে জিততে হবে ম্যাচটা। মানে হোয়াইট ওয়াশের হওয়ার মতো লজ্জা কিন্তু আর নেই। যদিও অনেকে বলে খেলাধুলায় লজ্জা কিসের, যখন প্রফেশনালিজম চলে আসে, যখন দেশের ব্যাপার চলে আসে, যখন এটার শুধুমাত্র বিনোদন না খেলা, তখন এটার লজ্জার ব্যাপার আছে। কারণ এইটা দিয়ে অনেক কিছুই হয়। দেশের পতাকা আপনি উত্তোলন করেন, বিশ্বের কাছে আপনি পরিচিতি পান। বলা হয় একজন খেলোয়াড় একজন রাষ্ট্রদূতের চেয়ে অধিক সম্মানিত, অর্থাৎ বিশ্বে একজন রাষ্ট্রদূত খুব একটা বেশি পরিচিতি দিতে পারে না দেশকে। তার একটা খণ্ডিত বা সীমিত গণ্ডির মধ্যে তিনি কাজ করেন। কিন্তু একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ওই রকম খেলোয়াড় হলে বা ওই রকম একটা দল হলে, তারা সারা পৃথিবীতে তার দেশকে আপনার প্রতিষ্ঠিত করে, তুলে ধরে, মেলে ধরে। তো আপনি সেটা যদি চিন্তা করে থাকেন, ব্রাজিলকে দেখেন, সারা পৃথিবী ব্রাজিলকে চিনে শুধুমাত্র তার ফুটবলের কারণে, আর্জেন্টিনাকে চিনে তার ফুটবল দলের কারণে। তেমনি বাংলাদেশ যদি ভালো ক্রিকেট খেলে সারা পৃথিবীতে যদি ওইরকম নাম ছড়াতে পারে, বা যদি গুগলে সার্চ দিয়ে আপনার বাংলাদেশ কী জন্য বিখ্যাত, এরকম এক নামে দেশ রয়েছে কিনা, তখন ক্রিকেটের কারণে যদি ফুটে ওঠে, চ্যাম্পিয়ন হতে বিশ্বে, তাহলে কিন্তু সেটা অনেক বেশি প্রাপ্তি হয়। তো সেই দিক থেকে যদি বলি, যেটা বললাম যে লজ্জার যে শব্দটা, সেই শব্দটা অনেকে ব্যবহার করতে চায় না। এইসব প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করেন, তাহলে আসলেই একেবারে হোয়াইট ওয়াশ হওয়া কিংবা বিশ্রীভাবে হেরে যাওয়া, সেটা আসলে একটা লজ্জার কারণ। কারণ পুরো জাতি আসলে আশা করে জিতবে। যেখানে জেতার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে র্যাঙ্কিং তোলা, উপরে ওঠানোর, পেশাদারিত্ব দেখানোর আকাঙ্ক্ষা রয়েছে, সেখানে এটাকে আপনার ভালোভাবে খেলা এবং জেতা অতি প্রয়োজনীয়। টসটা নিয়ে যদি আমরা কথা বলি, দুটো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতলো, শুরুতে ব্যাট করলো এবং রান যে অনেক বেশি হয়ে গেল তা না, কিন্তু বাংলাদেশ নাগালে পেয়েও সেই রানটা করতে পারলো না। দ্বিতীয় ইনিংস থেকে ব্যাট করা খুব টাফ হচ্ছে। এখানকার উইকেট সম্পর্কে আপনার ধারণা আছে? টস এবং উইকেটটা নিয়ে যদি একটু বলেন। টস ফ্যাক্টর না, যদি আপনারা ভালো ক্রিকেট খেলতে পারেন, আপনার ছন্দে নেই মানসিকভাবে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্যর্থতা হলে বাংলাদেশ দলের ক্রিকেট বোর্ডের যারা বিশ্লেষক রয়েছেন, কিংবা যারা অভিজ্ঞ সংগঠক রয়েছেন, কিংবা যারা এটা নিয়ে কাজ করেন, তাদের আসলে আমার ধারণা তারা ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন না। বাংলাদেশের প্লেয়াররা টানা ব্যাক টু দ্য ব্যাক কয়েকটা সিরিজ খেলতে পারে না, ওখানে গ্যাপ দিতে হয়। গ্যাপ না দিলেই তখন তারা ফেল করে, তারা মানসিকভাবে পাজল থাকে। এটা কিন্তু প্রমাণিত। এই প্রমাণিত জায়গায় আমি বুঝলেও অন্যরা হয়তো বুঝেন না, যে কারণে তারা সিরিজগুলোতে একটা গ্যাপ না রাখার ফলে বাংলাদেশ কিন্তু ব্যর্থ হচ্ছে। আপনি দেখবেন এই সিরিজের আগেই বাংলাদেশ টি-20তে অসাধারণ ক্রিকেট খেলেছে, আপনার এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলেছে, আফগানিস্তানের বিপক্ষে আমিরাতের মতো কন্ডিশনে ভালো খেলেছে, তার আগের সিরিজে আপনি এখানে ভালো খেলেছে। তার অর্থ হলো আপনি একটা ছোট ছোট বিরতি, এই বিরতি বাংলাদেশের খুব প্রয়োজন। বাংলাদেশের ক্রিকেটাররা বেশিক্ষণ টানা লোড নিতে পারে না, না মেন্টাল স্ট্রেস নিতে পারে না। এইরকম মেন্টাল স্ট্যামিনা বা স্ট্রেংথ যদি আপনার তৈরি করতে না পারেন, অর্থাৎ একদম প্রান্তিক লেভেল থেকে, ছোটোবেলা থেকে যদি সেই মানসিক শক্তির জায়গায় স্ট্রং করে গড়ে তুলতে না পারেন, তাহলে কোনো দিনও হবে না। ভারতীয় ক্রিকেট কিংবা ভারতীয় স্পোর্টস কিংবা ভারতীয়, তারা জাতিগতভাবে অনেক স্ট্রং হয়ে গেছে। আমরা সেই জায়গায় এখন অনেক পিছিয়ে রয়েছে, যে কারণে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত হবে এইসব ক্ষেত্রে, সিরিজগুলো আয়োজনের ক্ষেত্রে একটা ন্যূনতম ব্রেক দেওয়া যায় কিনা, সেই ব্রেকগুলি দিতে পারলে হয়তো এরকম হবে না। তবে যেটা বললেন ওখানে কেন পারে না, সেটা হচ্ছে যে স্কিল রয়েছে, স্কিল নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ যদি স্কিল নাই থাকতো তাহলে কিন্তু অন্য সময় খেলতো না। হ্যাঁ, আপনি বলতে পারেন র্যান্ডাম তো পারে না, নিয়মিত না পারার কারণ হলো আপনার ওইরকম মানে ধারাবাহিকতাভাবে খেলার জন্য ওই যে মানসিক যে স্ট্যামিনা বা স্ট্রেংথটা লাগে, যে স্টেবল অবস্থায় থাকতে হয়, সেইটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে নেই। আমরা যদি ব্যাটিংটা নিয়ে কথা বলি, আপনি বললেন এশিয়া কাপে আমরা ভালো খেলেছি, তার আগে আফগানিস্তান, তার আগে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা জিতেছি, কিন্তু ওখানে দেখা গেছে যে ওপেনিংয়ে বা টপ অর্ডারে বাংলাদেশ ভালো করেছে, মিডল অর্ডারে ভালো হয়নি। এখনও সেই সমস্যাটা আছে, মিডল অর্ডারে ভালো হচ্ছে না। এবং পরপর যখন 3টা ব্যাটসম্যান, হৃদয়ের কথা বলা যেতে পারে, জাকের, শামীম, তারা কেউই আসলে ওই খেলাটা খেলতে পারছে। এইটা আসলে কারণ হচ্ছে কিনা আমাদের হারের জন্য? আপনার
অলথ্রো আপনার দেখেন টপ অর্ডারে যদি একজন 60 করে, সেই একজনের 60 দিয়ে কিন্তু আপনার পুরো দলের সাফল্য আসবে না। আপনাকে খেলতে হবে অল আউট। অল আউট খেলতে হলে কী হবে, আপনার যদি ব্যাটিংয়ে একটা যে কোনো কিছুর মানে যে কোনো ক্রিকেটের মেরুদণ্ড হলো কি আপনার ব্যাটিংয়ে যদি আপনি স্কোর না দিতে পারেন, আপনি যদি ন্যূনতম 150 প্লাস মানে 150 প্লাস রান করতে না পারেন টি-20-তে, তাহলে সেই রান কিন্তু আপনাকে উইনিং পজিশনে নিয়ে যাবে না। কারণ বোলাররা তখন পুঁজি যদি ছোট হয়, ছোট পুঁজি নিয়ে বোলাররা কখনোই আপনার ভালো আউটপুট দিতে পারবে না, সেই মানে ডিফেন্স করতে পারবে না, কিংবা আপনার বোলাররা ছোট পুঁজিতে আটকে রাখতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা বাংলাদেশের হয় সেটা হলো যে আপনার একেবারে চাপে থাকে, খেলতে পারেন। মিডল অর্ডার আমরা যেটা বলছি অনেক দিন ধরেই, এই মিডল অর্ডার ক্লিক করে না, নিয়মিত ধারাবাহিকভাবে ক্লিক করে না, একজন ক্লিক করে তো আরেকজন করে না। ক্যামিও ইনিংস খেলা টি-20 কিন্তু বড় ইনিংসের দরকার পড়ে না। আপনার যারা কোচিং স্টাফ রয়েছেন কিংবা ম্যানেজমেন্ট রয়েছেন তাদের গেমটা ধরিয়ে দেন এই কারণে যে আপনারা বলেন একজনকে ক্যারি করতে, অন্যদেরকে ক্যামিও ইনিংস খেলতে। ক্যামিও ইনিংস যদি 10 বলে 20 করে দেয়, 25 করে দেয়, 3জন 4জন ব্যাটার যদি এরকম স্কোর করে দেয়, তাহলে কিন্তু আপনার যে মিডল অর্ডারের কেউ ধরতে পারছে না এই থাকবে না, কিন্তু অপবাদটা দিতে হচ্ছে না, বা এই যে অভিযোগ বা তাদেরকে বলা সেটা কিন্তু প্রয়োজন হবে না। তখন দেখবেন যে এই 3জন 4জনের টোটাল মানে 10 জন মিলে 11 জন মিলে যে রানটা করবে সেটা দেখবেন 180 হয়ে গেছে, 170 হয়ে গেছে। এই রকম অবস্থায় বাংলাদেশ কখনো যেদিন থাকে সেদিন খুব ভালো করে ম্যাচটা জেতে, আর যেদিন থাকতে পারে না, যে সময়টা থাকতে পারে না, তারা সেই সময় খুব বাজেভাবে হারে। বাংলাদেশের এখন সেই সময় যাচ্ছে, কেউ ক্যামিও ইনিংস খেলতে পারে না। বরাবরই আসলে ক্যামিও ইনিংস খেলার ব্যাটার খুবই কম বাংলাদেশের। যেটুকু মনে হয়েছিল জাকেরদের কাছে আশা করা হচ্ছিল শুরুর দিকে, সেই জায়গায় তিনি বোধহয় মেন্টাল প্রেশার নিয়ে ফেলেছেন। কারণ প্রচুর সমালোচনা হচ্ছে আপনার যখন এশিয়া কাপ চলে কিংবা তার পরবর্তীতে আফগানিস্তান সিরিজে তাকে চুইংগাম খাওয়ানো, এইসব এই মেন্টাল স্ট্রেসটা হয়তো তিনি নিতে পারেন না। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে যদি তিনি টিম ম্যানেজমেন্ট তাকে একটা বিরতি দিয়ে আবার কামব্যাক করো, তাহলে ভালো করতো। আমরা যদি ব্যাটিং অর্ডার এবং একাদশ নিয়ে কথা বলি, প্রথম ম্যাচে সোহান ছিলেন, তাকে বাদ দিয়ে জাকেরকে ফেরানো হলো, জাকের ভালো খেললো না। আজকে আবার জাকের থাকবে, শামীম থাকবে, নাকি সোহান ফিরবে, এটা একটা। আর একটা হচ্ছে যে সাইফের ওইখানে পারভেজ ইমনকে এনে সাইফকে 4-এ খেলানোর সম্ভাবনা, এগুলো আসলে বোর্ড বিবেচনা করবে কিনা? সাইফকে 4-এ খেলানোর সম্ভাবনা, পারভেজকে উপরে দেওয়া, এগুলি আসলে ওইভাবে ভোট তো না, টিম ম্যানেজমেন্ট বিবেচনা করে। তবে সাইফ যেহেতু আপনার ওখানেই ভালো করছে এবং আগের সিরিজগুলোতে ভালো করে এসছে, এই সিরিজটা হয় ভালো করছে না, সেটা কিন্তু একটা তার দোষ না, হঠাৎ করে হতে পারে এরকম। সে তো টানা ন্যাশনাল টিমে খেলেনি, অল্প কিছুদিন ধরে মাত্র স্থিত হয়েছে আপনার নেদারল্যান্ডস সিরিজ দিয়ে। তো সেই জায়গা থেকে যদি বলি সাইফ ওপরেই ঠিক আছে, তাকে ওখানেই আপনার ফিট করা উচিত। এবং যদি পারভেজ হোসেন ইমন, যেহেতু তিনিও মাঝখানে অনেকদিন কয়েকটা দিন ভালো মতো খেলার মধ্যে নেই, তো সেই জায়গায় তাকে নামিয়ে দিলে যে তিনি স্কোর করে ফেলবেন সেই নিশ্চয়তা কিন্তু নেই। সেই জায়গা থেকে যদি টপ অর্ডারে সাইফকে ওই জায়গায় রাখতে হবে। এবং যেটা বললেন যে আপনার নুরুল হাসান সোহান না আপনার পারভেজ হোসেন জাকের আলী, এটা নিয়ে একটা কুতর্ক তৈরি হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কিছু সাংবাদিকও অনেক কথা বলছেন যে জাকের হোসেন খেলবেন না, ইয়েকে কেন সোহানকে দিল। সোহান এত বড় প্লেয়ার না, জাকের কিন্তু রিসেন্ট পাস্টে যে 1-1.5 বছর খেলছেন তিনি কিন্তু প্রমাণিত এবং ভালো করছেন। সোহান অন অ্যান্ড অফের মধ্যে ছিলেন এবং তিনি ন্যাশনাল টিমেও ছিলেন না। তিনি যখন এখানে ঢুকেও যে খুব আহামরি কিছু করেছেন তাও না। আপনার ওই আফগানিস্তানের বিপক্ষে সিরিজটায় একটু কয়েকটা শর্টস খেলেছেন এবং কিছু ইনিংস, তার কারণে ম্যাচ জিতেছে, দ্যাটস গুড, গ্রেট। তার মানে এই নয় যে তাকেই মানে খেলালে যে বাংলাদেশ জিতে যাবে। আর জাকেরকে যদি বসিয়ে দেন তাতে বাংলাদেশ লাভ হয়ে যাবে খুব বেশি, তেমন কিছু না। জাকের খেলতে থাকলে তাকে যদি মেন্টালি একটা দেওয়া যায়, বুস্ট আপ করা যায়, তাহলে আমার ধারণা জাকের ভালো ক্রিকেট খেলবে। জাকেরের মতো প্লেয়ারের দরকার আছে। এখন প্রবলেম হচ্ছে জাকের ওয়ান সাইডেড হয়ে গেছে, শর্ট খেলার ক্ষেত্রে অন সাইডে শুধু শর্ট খেলে, অফ সাইড তারা ব্লক, ড্রাইভ খেলে না। কেন খেলে না, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো কিন্তু আমরা কোশ্চেনও করেছিলাম। এইরকম অবস্থা থেকে তাকে বের করে আনার জন্য কী করা যেতে পারে, কিন্তু এটা নিয়ে কেউ আসলে উত্তর দেয় না। সে কিন্তু অন্য ফরম্যাটগুলোতে অন্য সাইডে খেলছে, মানে পুরো আপনার গ্রাফিক্স দেখবেন, সেই গ্রাফিক্সের মধ্যে দেখা যায় সব দিক দিয়ে খেলতে পারে সে, ওয়ানডে কিংবা টেস্টে। কিন্তু টি-20 কেন শুধুমাত্র অন সাইডে খেলে? এটা কিন্তু তার এই যে শর্টস মানে একটা জায়গায় ব্লক হয়ে যাওয়াতে বোলাররা বুঝে যাচ্ছে এবং যার ফলে তার ওই লেন্থে বোলিং দিচ্ছে, অন্যদিকে মারতে গেলে সে আউট হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে জাকেরকে বের করে নিয়ে আসতে হবে। আর যেটা হচ্ছে যে সোহান কিন্তু টি-20 ম্যাটেরিয়াল না আগেও বলা হয়েছিল, এবং টি-20 কিন্তু আহামরি কিন্তু ক্রিকেট খেলেন না, তিনি বেসিক্যালি ওয়ানডেতে বেটার।
কিন্তু সেই জায়গাও কিন্তু এখন খুব একটা ধারাবাহিক নন। তিনি আসলে ধারাবাহিক প্লেয়ার কখনোই ছিলেন না, তিনি শর্টফট করা একটা ক্রিকেটার, এই যান এই এদিকে আসেন উইকেটের পেছনে শর্টফট করেন। সেই জায়গাতে আমি তো বলছি না সে অযোগ্য, সে অবশ্যই যোগ্য বলেই ন্যাশনাল টিমে আছে, কিন্তু এই দুজনের মধ্যে যখন কুতর্ক তৈরি করে তখন একটা খারাপ একটা দৃষ্টান্ত তৈরি হয়। আমাদের অনেককেই দেখি যে কুতর্ক অমুক জায়গায় খেললে, যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলে বা কুমিল্লা দলে খেলতেন বিপিএল, এরকম কথা শুনছি, তাহলে সোয়ানরে খেলানো হতো। তার মানে হচ্ছে সোয়ানকে কি এখন অন্য কোটায় খেলানো হবে? তিনি যেখানে খেলেন সেখানে তো এখানে অনেক বোর্ডে তাদের অনেক প্রভাব রয়েছে, তার মানে তো এই নয়। প্রত্যেকেই গেমস অ্যান্ড স্পোর্টস প্রত্যেকেই তার যোগ্যতায় খেলেন। কেউ যদি ব্যাকডোর দিয়ে ঢুকেন, একদিন দুই দিন হয়তো 1-2টা ম্যাচ 5টা ম্যাচ খেলবেন, তারপরে তিনি বাদ করে যাবেন, এটা হলো নিয়ম। সিয়াম ভাই, লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মনে করছি বাংলাদেশ শেষ ম্যাচটা জিতবে এবং হোয়াইট ওয়াশের যে লজ্জাটা সেটা থেকে মুক্তি পাবে। সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।